আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আসাদুজ্জামান সুমন, সহকারী শিক্ষক বাউনি স্কুল অ্যান্ড কলেজ। বাউনি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম ও দশম শ্রেণী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে চতুর্থ অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা, চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে একটা মাত্র অঙ্ক আছে, সেটা হলো আদর্শ বিচ্যুতি। তো আমি আজ তোমাদের আদর্শ বিচ্যুতি কিভাবে নির্ণয় করে সেটা দেখাবো। তবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার আগে আমাদের জানতে হবে ঝুঁকি কি এবং অনিশ্চয়তা কি। তো আমি তোমাদের ক্লাসে ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্বন্ধে দুইটা ক্লাস করাইছি এবং দুইটা ক্লাসে আমি ঝুঁকি অনিশ্চয়তা সম্বন্ধে আলোচনা করছি। আশা করি তোমরা আমার সেই ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। তো আমি আজ ঝুঁকি আর অনিশ্চয়তা আলোচনা করব না, তো ডাইরেক্ট আদর্শ বিচ্যুতি অঙ্কটা করব। তবে ঝুঁকি আদর্শ কিছু কোনো প্রতিষ্ঠানে তুমি বিনিয়োগ করতে গেলে সেই প্রতিষ্ঠানে কি পরিমাণ ঝুঁকি আছে তা তোমার জানতে হবে, এবং তা জানার জন্য একটি গ্রহণযোগ্য মাধ্যম বা উপযুক্ত মাধ্যম হলো তোমার আদর্শ বিচ্যুতি। কেমন? আদর্শ বিচ্যুতি। এখন আমি আর ডাইরেক্ট অঙ্কতে চলে যাচ্ছি আদর্শ বিচ্যুতিতে। তো এখানে একটি দেখো, খেয়াল করো, এখানে খেয়াল করো যে একটি প্রকল্পে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই 5 বছরে আয়ের হার, হার মানে শতকরা, ঠিক আছে, এই 5 বছরে আয়ের হার যথাক্রমে 20%, 5%, -5%, 15%, 30% আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তার মানে বোঝা যাচ্ছে বিগত 5 বছরে প্রতিষ্ঠানে 5% লাভ করছে, আর এখানেও 20% লাভ করছে, এখানেও 5% লাভ করছে, এখানে 5% লস হয়েছে ওর প্রতিষ্ঠানে, যেহেতু এখানে -5% লস হয়েছে, আর এখানে হলো যে তোমার 15% লাভ করছে, 30% লাভ করছে। তো আমি আদর্শ বিচ্যুতি নির্ণয় করবো, ঠিক আছে। তো তো আমাদের একটি জানতে হবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার একটা মাত্র সূত্র আছে, সেটা হলো কি আয় সাপেক্ষণ আয় মাইনাস গড় হার n -1 √ভাগ। হ্যাঁ, এখন এতে কি বোঝাইতেছে আমরা? এতে সময় বা বছর, তাই না? যেহেতু এখানে আমাদের কয় বছরের কথা বলা হয়েছে, দেখি তো 5 বছরের কথা বলেছে, তাছাড়া 14, 15, 16, 17, 18, 5 বছরে, বিগত 5 বছরের কথা বলা হয়েছে, তাই তো? তাহলে n 5 -1, ঠিক আছে। এই একটা মাত্র সূত্র দিয়ে আমরা আদর্শ বিচ্যুতি করবো, কেমন? আচ্ছা, তাহলে আমরা আসি। বিগত কত সালের কথা বলা হয়েছে এখানে? 2014। হ্যাঁ, 2014, 2017, 2018। এখানে বন্ধুরা আরেকটি প্রশ্ন আছে যে অনেক সময় বলা থাকে যে একটি প্রকল্পে 2014 সাল উল্লেখ করা থাকে, যেহেতু আমাদের সাল উল্লেখ করা আছে আমি তো এখানে সাল ব্যবহার করব। আর অনেক সময় সাল উল্লেখ করা না থাকে, একটি প্রকল্পে 5 বছরে আয়ের হার এইভাবে দেওয়া থাকে, কোনো সাল নির্দিষ্ট করে উল্লেখ থাকে না। সেইখানে তুমি সাল ব্যবহার করতে পারো, সাল দিতে পারো তোমার ইচ্ছা মতো, যে কোনো একটা সাল তোমার ইচ্ছা মতো দিতে পারো। আর নতুবা তুমি এইভাবে দিতে পারো, এই যে সাল আমি এক বছর, 2 বছর, 3 বছর এইভাবে দিতে পারো, কেমন? এটা তোমাদের উপর ডিপেন্ড করে। তাহলে যদি সাল উল্লেখ থাকে আমাদের অবশ্যই সাল দিতে হবে, আর যদি কোনো সাল উল্লেখ না থাকে তাহলে তুমি সেখানে তোমার ইচ্ছা মতো একটা সাল ব্যবহার করতে পারো। আর যদি সাল ব্যবহার না করো তাহলে সেখানে তুমি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এভাবে দিয়ে দিতে পারো। আরেকটা কথা খেয়াল রাখবে, আমি তোমাদের সুবিধার্থের জন্য আগে আমি কোডটা করে নিছি, ঠিক আছে। তবে আদর্শ যেহেতু একটা ব্যাপার সবসময় খেয়াল রাখবা যে আমাদের এখানে কয় বছরের কথা বলা হয়েছে? 5 বছরের কথা বলেছে, তাই না? 5 বছরের কথা বলা হয়েছে। আমরা উপরে হেড কলাম লেখার জন্য একটা, আর নিচে গড় এবং মুনাফা, এই দুইটার জন্য দুইটা। তার মানে যেই কয় বছরের চাওয়া হয়,
যেই কয় বছরের আয়টা চাওয়া হয় আদর্শ বিচ্যুতি বাইর করতে হয় তার থেকে 3টা কোড তোমরা বেশি টানবা। যেমন এখানে 5 বছরের কোড বলা হয়েছে, তাহলে 5 বছরে বলা হয়েছে আমি কয়টা করলাম 5টা আর 3টা বেশি, 5টা 6টা 7টা 8টা, তাহলে কয়টা কোড টানলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যদি 10 বছরে চাওয়া হয়তো তাহলে 10টা কোড আর 3টা 13টা। যদি 7 বছরে চাওয়া হয়তো তাহলে 7টা কোড আর 3টা 10টা। কেমন বুঝতে পারছো? তাহলে এখানে 5 বছরে চাওয়া হয়েছে, আমি তোমাদের কয়টা কোড করলাম 8টা, তাই তো? আর কলামের ব্যাপারটা আদর্শ বিচ্যুতিতে সব সময় নির্দিষ্ট একটা কলাম বা 4টা কলাম থাকবেই, ঠিক আছে? 4টা কলাম থাকবে, যেমন 4টা কলাম, কলামের কম বেশি হবে না, কিন্তু কোড তোমার সালের উপর বা বছরের উপর ডিপেন্ড করবে কয়টা কোড হবে কয়টা কোড হবে না। কেমন? কলাম, প্রথম কলামটা কি, যেমন বছর, ঠিক আছে? এই বছর। তারপরে আয় এখানে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে? আয় গড় থেকে ব্যবধান, আয় মাইনাস গড়, ব্যবধান বর্গ। আচ্ছা, এখন কয় বছরের কথা বলেছে? 4-5 বছর আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের আয় কত, প্রথম বছরে আয় কথা বলেছে 20। এখানে আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নাই, তুমি ডাইরেক্ট বসে দাও 20। তারপরে 5, তারপরে আছে -5, তারপরে আছে তোমার 30, তারপর -5, তারপরে 15, তারপরে আছে আমার 30, ঠিক আছে? ওকে, আগে এই দুইটা কোটের কাজটা তুমি শেষ করে নিবা। কেমন? তাহলে আমি দুইটা কোট আগে বসালাম, আমাদের আয় দিয়ে করে 5টা বছর আয় আছে, 5 বছর আয় বসাই দিলাম। সালের কথা উল্লেখ আছে, যেহেতু 14 থেকে তোমার কত 18 সাল উল্লেখ আছে, আমি সাল উল্লেখ আছে সেই সালটা লিখে দিলাম। তারপরে আয়ের যোগফল কি, আয়ের যোগফলটা করব। তাহলে আয়ের যোগফল আয়ের যোগফল দেখি, আমি যোগ করে দেখি কত হয়। 20 আর 5 25, 25 থেকে এটা মাইনাস আর দুটোটা প্লাস প্লাস প্লাস। হ্যাঁ, 20 আর 5 25, 25 থেকে 5 চলে লাগে, যেটা মাইনাস 5 চলে গেলে থাকে আবার 20, 20 আর 15 কত হয়? 20 আর 15 35, 35 আর তোমার 30 কত হয়? 65, তাই না? তাহলে 65 এখানে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে, এখানে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে। অনেক স্টুডেন্ট দেখি এখানে পার্সেন্টেজ দেয় না, না দিলে কোর্স, ঠিক আছে? অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে, পার্সেন্টেজ দিলাম। হ্যাঁ, এখন আমি কি করব? আয়ের যোগফল পাইলাম আমরা, ঠিক আছে? এখন গড় আয়, গড় আয়, গড় আয় কিভাবে করব? আমি টোটাল আয় পেলাম কত? 65%, তাই না? 65 লেখা নিয়ে আমি, হ্যাঁ, 6 + 65, কেমন? 65। আমার বছর কয় বছর এটা হয়েছে? 5 বছর। যদি আমার 7 বছর চাওয়া হইতো তাহলে 7 দিয়া, 5 বছর চাওয়া হয় 5 দিয়া, যেই কয় বছর চাওয়া সেই বছর দিয়া তুমি ডিভাইডেড করবা, ভাগ করবা, ঠিক আছে? 7 ও 5, আমাদের 5 বছর চাওয়া হয়েছে, তাই না? 5, তাহলে 5 দিয়ে 65 ভাগ দিলে কত আসে? 13। 5 13 65, 13। আমি 13, হ্যাঁ, এখানে আবার পার্সেন্টেজ ব্যবহার করব। পার্সেন্টেজ না দিলে দিতেই হবে পার্সেন্টেজ। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার ব্যাপারটা, তাই না? বছর পেলাম, আয় বাই করে নিলাম। আয় থেকে ব্যবধান, আয় মাইনাস গড়, ঠিক আছে? আয় মাইনাস গড়। তাহলে আমার প্রথম আয় কত ছিল? 20। আবার দেখো আয় মাইনাস গড়, তাহলে আয় আর গড় পাইছি। হ্যাঁ, আমরা গড় বাই করব। আয় কত হইছে? গড় আমাদের কত? 13। আয় কত আমাদের? 20। কত? গড় কত? এই গড় পাইছি 13। কেমন? সবটা একই ভাবে, জায়গা কম হবে দেখে আমি এই ক্ষেত্রে লিখি। তাহলে 20, আয় আমাদের 20 মাইনাস 13, ঠিক আছে? আবার এখানে আয় কত? 5, এখানে আয় 5 মাইনাস 13, এখানে আয় কত? -5 মাইনাস 13, এখানে কত? 15 মাইনাস 13, এখানে কত? 30 মাইনাস 13। তাহলে 20 থেকে 13 চলে গেলে থাকে কত আমাদের? 7, তাই না? 7, হ্যাঁ 7।
বড়টার জন্য প্লাস, প্লাস দেওয়ার দরকার নাই। তারপরে 5 থেকে 13 থেকে 5 চলে গেলে থাকে 5 6 7 8 9 10 11 12 13 8, তাই না? বড়টার জন্য এখানে মাইনাস, মাইনাস 8, কেমন? মাইনাস আর মাইনাস প্লাস, তাহলে 13 আর 5 কত হয়? 13 5 18, একে আর 18, বড়টার চিহ্ন মাইনাস, আসলো মাইনাস, কেমন? তারপরে হইল যে তোমার 15 থেকে 13 চলে গেলে শুধু 2 প্লাস 2, ঠিক আছে? 30 থেকে 13 চলে গেলে, 30 থেকে 13 চলে গেলে আমাদের 17, কেমন? ব্যাপারটা ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এই কোন ব্যাপারটা ক্লিয়ার? তারপর আমরা কি আসছি কি ব্যবধান বর্গের যোগফল, এটি আমরা যোগ করব। ব্যবধান বর্গের যোগফলটা আমরা যোগ করব, ঠিক আছে? ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধান বর্গের যোগফল, ঠিক আছে? লেখা নিলাম আমরা ব্যবধান বর্গের যোগফল। আচ্ছা, এখানে কি লিখছে? ব্যবধানের বর্গ, তার মানে 7 কে বর্গ করলে কি হয়? আমরা জানি বর্গকে, বর্গ বাংলা শব্দ ইংলিশ শব্দ কি? স্কয়ার, তাই না? তাহলে 7 কে স্কয়ার করব বা বর্গ করব, তাহলে 7 এর উপরে কত? বর্গ, হ্যাঁ বর্গ, এটা কি বলা হয়? বর্গ বা স্কয়ার, তাই তো? তাহলে 7 কয়টা? 7 দুইটা, 7 গুণ 7, 7 7 49, 4 এ 9 49, কেমন? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কি এই যে বর্গ করতে বলছে, আমি বর্গ করে দেখা দিলাম। কত রেজাল্ট কত পাইছিলাম আমরা এখানে? 7। বলছে ব্যবধান বর্গের, এই ব্যবধান, এই যে ব্যবধান পাইছি, ব্যবধান বর্গের, ব্যবধানকে বর্গ করতে বলছে, তো আমি বর্গ করলাম 7, তাহলে বর্গ করলে কত হয়? 7 7 49। হ্যাঁ, আবার তারপর এটা দেখো 8 মাইনাস 8, ওকে বর্গ করতে বলছে, মাইনাস 8, কেমন? 8, তাহলে দুইটা 8, তাই না? মাইনাস 8 গুণ মাইনাস 8, 8 8 64, 64, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস আমরা জানি যে বামুরা প্লাস দিলেও চলে, না দিলেও চলে, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো কত? 64, কেমন? 64। তারপরে 18 গুণ 18, তাহলে কত হয়? 18 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 18 গুণ 18, 18টা 24, 324, কেমন? তারপরে 2 গুণ 2, 2 দুগুণে 4, তারপরে 17 গুণ 17, কত হয়? 17 গুণ 17, 450, 279, 279। আর কি লিখছি আমি এখানে? ব্যবধান বর্গের যোগফল, ব্যবধান বর্গের যোগফল, এগুলা টোটাল তুমি এখন যোগ করবা, আমাদের ক্যালকুলেটর সাহায্য নিতে হইব, ঠিক আছে? তো অবশ্যই ফিনান্স এর তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, ক্যালকুলেটর ছাড়া তোমরা পারবে না, ঠিক আছে? তাহলে আমি টোটাল বর্গের যোগফল করি, তাহলে যোগ করলে আমাদের কত আসে? 4 4 8 4 12 আর 9 আসলে যে আমাদের 730। ব্যাপারটা ক্লিয়ার? তো প্রথমত আমরা বছর আয়ের হার দেওয়া আছে, আমরা আয়ের হারটা বের করে নিলাম, তারপরে গড় থেকে ব্যবধান, আয় মাইনাস গড় বের করে নিলাম, ব্যবধান বর্গের যোগফল, ওকে ব্যবধান বর্গের যোগফল কত আসছে? 730। তারপরে আমরা কি লিখবো? ব্যবধান বর্গের গড়, ব্যবধান বর্গের গড়, ব্যবধান বর্গের গড় কিভাবে বের করব? এই যে 730, 730 আমরা এই যে সূত্র চলে যাচ্ছি, 730 কত? 730, তাই না? 730 বা n - 1, 730 n - 1,
এখন 730 n মাইনাস 1 730 n কে আমি প্রথম তো তোমাদের কি বলছিলাম যে n দিয়ে আমরা কি বুঝি বছর, তাই না? এখন আমাদের কয় বছরে চাওয়া হয়েছে, অঙ্কটা কয় বছর চাওয়া হয়েছে, যেহেতু আমাদের ওই 5 বছর চাওয়া হয়েছে, 5 মাইনাস 1, তাহলে 730 5 থেকে 1 চলে গেলে থাকে 4 দিয়ে 730 এ তুমি ভাগ করো, 4 দিয়ে 730 এ ভাগ করলে আসে 182.5, কেমন? ভাগ করলে কত আসে? 182.5। তাহলে 182.5 আছে, 182.5, কেমন? ব্যবধান বর্গের গড় পেয়ে গেছি। এই যে এই চারটা আমি এখানে দিচ্ছি, তোমরা এখানেও বসাইতে পারো, এখানেও বসাইতে পারো, তোমার যেখানে ইচ্ছা, ঠিক আছে? ব্যবধান বর্গের গড়টা তুমি এখানে দিয়ে শুধু রেজাল্টটা বসাই দিতে পারো, বা এখান থেকেও তুমি করে নিতে পারো, যেমন 730 n মাইনাস 1 শুধু রেজাল্ট এখানে বসাই দিতে পারো, যেভাবে করতে পারো। 82.5, কেমন? এখানেও দিতে পারো করে, বা রাফ করে তুমি রাফ করে এখানে দেখা দিতে পারো। ব্যাপারটা ক্লিয়ার? আমরা পেয়ে গেলাম এই যে আমাদের একটা রেজাল্ট ফিগার আসলো। এখন গড় আয় আমাদের একটা আসলো, গড় আয় কত আসছে খেয়াল রেখো। এই অঙ্কের মধ্যে দুইটা চাই, এক গড় আয় চাই এবং আদর্শ বিচ্যুতি চাই। কখন গড় আয় চাইতে পারে, আদর্শ বিচ্যুতি নাও চাইতে পারে। তাহলে গড় আয় পেলাম আমরা, এই যে গড় আয় কত পেলাম, এই যে 13%, ঠিক আছে? কিন্তু আমাদের প্রশ্নেতে কি চাওয়া হয়েছে, আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। যেহেতু আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, তাহলে আমরা আদর্শ বিচ্যুতি চাই। এখন আদর্শ বিচ্যুতি সূত্র, আদর্শ বিচ্যুতি কত আমরা কত পাইছি, 1.8.2.5, কেমন? 1.8.2.5 এর রুট ওভার করলে কত হয়, রুট করলে কত হয় আমাদের 13.5, 13.5% দ্বারা এগুলো আমাদের আদর্শ বিচ্যুতি, কেমন? পেয়ে গেলাম আমরা বিচ্যুতির একটা মান, নির্দিষ্ট ফিগার পেয়ে গেলাম। আমি আবার বলতেছি, তোমাদের জন্য আবার রিপ্লাই করতেছি, আমাদের যে কয় বছর চা হইব, আমি আবার বলতে যে কয় বছর চা হইব তার চেয়ে আমরা 3টা কোট বেশি দেবো। যেহেতু এখানে 5 বছরের চা হয়েছে, তাহলে আমি 5টা কোট আর 3টা 8টা। যদি 10 বছরের চা হইতো 10টা আর 3টা 13টা, তাই তো? যেহেতু আমাদের 5 বছর চা হয়েছে, আমি 8টা কোট করে দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তারপরে আমাদের যে আয়টা দেওয়া আছে, ঠিক আছে, আয়টা সোজা আয়টা বসায় দিলাম, আয় জায়গায় আইগুলো বসায় দিলাম, ঠিক আছে? বসায় দেওয়ার পর তারপর আয়ের গড় বাই করব, গড় আয় বাই করব। কিভাবে বাই করব, যে কয় বছর দেওয়া থাকে সেই যেই কয় বছর দেওয়া থাকে সেই কয় বছর দিয়ে ওকে আমরা ভাগ দিব, ঠিক আছে? আয়ের যোগফলটাকে আমরা ভাগ দিব, ভাগ দিলে যা পাবো এইটাই গড় আয় পাই, এটাই গড় আয়। অনেক সময় গড় আয় চাওয়া হয়, ঠিক আছে? এটা আমি গড় আয় পেয়ে গেলাম। এখন গড় থেকে ব্যবধান, আয় মাইনাস গড়, তারপরে আমি আয় যত পাইছি আয় থেকে আমার গড়টা মাইনাস করবো, আয় থেকে গড়গুলো মাইনাস করবো, মাইনাস করে যা আছে গড়ের বর্গ করবো, বর্গ করলে একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? তো বর্গের ব্যবধানের গড় সূত্র, তবে 3 যা আসে তা n-1 সূত্র দিয়ে ভাগ করবো, ভাগ করে যা আসে এটাই, এটাকে আমরা আদর্শ বিচ্যুতি করবো। এই যে আদর্শ বিচ্যুতি লুপ, আমাদের লুপের কথা বলেছি, লুপ দিয়ে যা আছে এটা লুপ করলেই আমাদের আদর্শ বিচ্যুতি ফিগার হিসাব করে, কেমন? তবে শিক্ষার্থী বন্ধুরা আরেকটু খেয়াল রাখো, অনেক সময় দুইটা প্রকল্পের কথা বলা হয়ে থাকে, যে যেমন ঝর্ণা আর ঝর্ণা আর অনেক প্রকল্পে দুইটা প্রকল্পের কথা বলা হয়ে থাকে, কিন্তু দুইটা প্রকল্প কি, যেমন ঝর্ণা আর সন্না। এখন তুমি কোন প্রকল্পের মধ্যে বিনিয়োগ করবা, ঠিক আছে? ঝর্ণার প্রকল্পে বিনিয়োগ করবা না সন্ন্যার প্রকল্পে বিনিয়োগ করবা, এটা তুমি কিভাবে বুঝবা? যে প্রকল্পে আমাদের ঝুঁকির পরিমাণ কম, আমি সেই প্রকল্পেই বিনিয়োগ করব, কেমন?
তো আমি এভাবে দিয়ে জন্না চাইলে জন্নাটা করে নিবা, আর সন্ন্যার জন্য দোনোটা করে নিবা। ওইটা নেওয়ার পর অঙ্কটা করার পর যদি দেখো যে যার প্রকল্পের মধ্যে ঝুঁকির পরিমাণটা কম, আদর্শ বিবৃতির পরিমাণটা কম, তুমি সেই প্রকল্পেই অর্থ বিনিয়োগ করতে পারো। ঠিক আছে। আবার প্রশ্ন অনেক সময় চাওয়া যায় যে একজন লোকের দুইটা প্রকল্প আছে, যে দুইটা, যেমন সুমন আর রিমন, ওদের দুইটা প্রকল্প আছে। ঠিক আছে। এখন সুমন দুইটা প্রকল্পের মধ্যে যে কোনো একটা প্রকল্প বন্ধ করে দিতে যাচ্ছে। ঠিক আছে। সে কিভাবে প্রকল্পটা বন্ধ করবে? তার যে প্রকল্পটা বেশি, যে ঝুঁকি বেশি, সেই প্রকল্পটা তো অবশ্যই বন্ধ করবে, তাই না? তো এভাবে দুইটা প্রকল্প, সুমন আর রিমনের দুইটা প্রকল্প করবা, করার পর দুইটা প্রকল্প করার পর দেখবে যে প্রকল্পের মধ্যে ঝুঁকির পরিমাণ, মানে আদর্শ বিদ্যুতির পরিমাণটা বেশি হয়, তাহলে বুঝে নিতে হবে সেই প্রকল্প ঝুঁকির পরিমাণটা বেশি, তো আমি সেই প্রকল্পটা বন্ধ করে দিব। শিক্ষার্থী বলতে কেমন বুঝতে পারছো তোমরা অঙ্কটা? তো আশা রাখি যে তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো এবং বাসায় বসে বসে বেশি করে প্র্যাকটিস অনুশীলন করবা। ঠিক আছে। আর তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং এর 45 পৃষ্ঠা, 45 পৃষ্ঠায় একেবারে নিচে দেখো একটা কাজ আছে। কাজে আছে একজন বিনিয়োগকারী 10 বছরের জন্য বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার, বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার 10%, 20%, -5%, 15%, 35%, 10%, 25%, 30%, 12% এবং 0% আদর্শ বিবৃতি নির্ণয় করো। এখানে 10 বছরের প্রকল্পের কথা চাওয়া হয়, 10 বছরের চাওয়া হয়েছে, তাই না? তাহলে 10 বছরে কোড করবা, কোড করার পর তারপরে 3টা 13টা বাসায় বসেই অঙ্কটা প্র্যাকটিস করবা। ঠিক আছে। অনুশীলন করবা। না পারলে তো আমি আসি, ইনশাল্লাহ আমাকে কল দিবা বা আমার জানাবো, আমি চেষ্টা করবো তোমাদের অঙ্কটা সমাধান করে দেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আসি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।